আজকের যুগে আমরা সবাই তো প্রোডাক্টিভিটি বা কাজের দক্ষতা বাড়ানোর জন্য কত শত হ্যাকস, অ্যাপস আর টাইম ম্যানেজমেন্ট টুলস ব্যবহার করি, তাই না? হ্যাঁ, একদমই। সবারই লক্ষ্য কিভাবে আরেকটু বেশি কাজ করা যায়। রাইট। আর কিভাবে অলসতা দূর করা যায় সেটাও একটা বড় ব্যাপার। কিন্তু শুনলে হয়তো একটু অদ্ভুত লাগতে পারে। হাজার হাজার বছর আগে প্রাচীন কিছু সোর্স বিশ্লেষণ করলে দেখা যায় সেখানে বলা হচ্ছে ঈশ্বর নিজেও নাকি একজন অলস মানুষকে দেখে ভয় পান। হ্যাঁ, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। তাই না? একটু ভেবে দেখলে অবাকই লাগে। আর ঠিক এই জায়গাটা থেকেই আমাদের আজকের এই নিবিড় আলোচনার শুরু। একদম। কারণ যে মানুষটা নিজে থেকে কোনো চেষ্টা করে না, তাকে তো আসলে সাহায্য করার কোনো উপায় এই মহাবিশ্বেরও থাকে না। ঠিক বলেছেন। তো আজ আমরা ডুব দিতে যাচ্ছি এমন কিছু সোর্সের গভীরে, যার মূলে রয়েছে প্রাচীন গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্গীতার দর্শন, আর সাথে থাকছে স্বামী গৌরাঙ্গ দাসের কিছু অত্যন্ত জীবনমুখী বিশ্লেষণ। হুম। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। হ্যাঁ, অবশ্যই। আজকের মিশন কিন্তু কোনোভাবেই কোনো ধর্মীয় বা তাত্ত্বিক আলোচনা করা নয়, বরং এই প্রাচীন সোর্সগুলোকে সম্পূর্ণ ভিন্ন একটা দৃষ্টিকোণ থেকে দেখা। রাইট। আমরা এটাকে ব্যক্তিজীবনের সাফল্য অর্জন বা কর্তব্যে অবিচল থাকার একটা অত্যন্ত ব্যবহারিক রোডম্যাপ হিসেবে ডিকোড করব। কারণ ওই যে সোমবার সকালে অ্যালার্ম বাজার পর মানুষের মনের ভেতর কাজ নিয়ে যে অদ্ভুত টানাপোড়েন শুরু হয়, সেটাও কিন্তু এক ধরনের যুদ্ধক্ষেত্র। দারুণ একটা প্রেক্ষাপট দিয়েছেন। এই যে কুরুক্ষেত্রের মতো ঐতিহাসিক যুদ্ধক্ষেত্রের রূপক, এটা আসলে আমাদের মনের ভেতরের প্রতিদিনের লড়াইয়ের কথাই বলে। হ্যাঁ, আর সোর্সগুলো পরিষ্কারভাবে দেখাচ্ছে যে যে কোনো মিশনে নামার আগে প্রথম বাধাটা কিন্তু বাইরের পৃথিবী থেকে আসে না, আসে মানুষের নিজের মন থেকে। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে বলা যাক। মনের ভেতরের এই বাধাটা আসলে কি? সোর্সগুলোতে স্বামী গৌরাঙ্গ দাসের একটা দারুণ কনসেপ্ট তুলে ধরা হয়েছে, যাকে বলা হচ্ছে দ্বন্দ্ব সহিষ্ণুতা, ইংরেজিতে টলারেটিং ডুয়ালিটি। আচ্ছা, দ্বন্দ্ব সহিষ্ণুতা। বিষয়টা আরেকটু সহজভাবে যদি বলেন। মানে ধরুন, মানুষের জীবনের সবচেয়ে বড় মানসিক চাপের কারণ হল একপাক্ষিক প্রত্যাশা। অবচেতনভাবেই আমরা আশা করি যে আমাদের প্রতিটি কাজ বা সম্পর্ক শুধু আনন্দই দেবে। রাইট। আমরা সব সময় ভালোটাই চাই। ঠিক, কিন্তু জীবনের বাস্তবতা তো সেরকম নয়। সুখ দুঃখ, জয় পরাজয়, সাফল্য ব্যর্থতা, এগুলো সব সময় জোড়ায় জোড়ায় আসে। এই দ্বৈততাকে মেনে নেওয়ার ক্ষমতাই হল দ্বন্দ্ব সহিষ্ণুতা। হুম, এখানে আমার একটা খটকা লাগছে। বলুন। ধরুন কোনো মানুষের একটা বড় প্রজেক্ট ফেল করলো বা ব্যবসায় লোকসান হলো, তখন তার তো খারাপ লাগাটাই স্বাভাবিক, তাই না? একদম স্বাভাবিক। তাহলে এই দ্বৈততা মেনে নেওয়া মানে কি এই যে আমাদের সব আবেগ অনুভূতি বিসর্জন দিয়ে একদম রোবটের মতো হয়ে যেতে হবে? এটা কি এক ধরনের পেসিমিস্টিক বা নেতিবাচক দৃষ্টিভঙ্গি নয়? না না, ব্যাপারটা মোটেও আবেগহীন হওয়া বা নেতিবাচক হওয়া নয়, বরং এটা হল পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার মনস্তাত্ত্বিক প্রস্তুতি। আগে থেকেই রেডি থাকা। ঠিক তাই। ধরুন, কেউ স্টক মার্কেটে বিনিয়োগ করছে। সে জানে যে মার্কেট উঠবে এবং নামবে, এটাই মার্কেটের প্রকৃতি। রাইট। এখন মার্কেট নামলে সে যদি হতাশায় ভেঙে পড়ে বা প্যানিক করে সব শেয়ার বিক্রি করে দেয়, তবে সেটা তার অজ্ঞতা। দ্বন্দ্ব সহিষ্ণুতা মানে হল মার্কেট নামলে খারাপ লাগবে ঠিকই, কিন্তু সেই খারাপ লাগাটা যেন কাউকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য না করে। ও আচ্ছা, আবেগকে অস্বীকার করা নয়, বরং আবেগের কারণে লক্ষ্য থেকে সরে না যাওয়া। একদম। সোর্সের এখানে খুব চমৎকার একটা গল্প বলা হয়েছে। আমাদের মনের ভেতর নাকি দুটো নেকড়ের যুদ্ধ চলে। দুটো নেকড়ে? হ্যাঁ, একটা কালো নেকড়ে, যেটা রাগ, অহংকার আর অলসতার প্রতীক, আর একটা সাদা নেকড়ে, যেটা শান্তি, কাজ আর ভালোবাসার প্রতীক। ইন্টারেস্টিং। তো কোন নেকড়েটা জেতে? আমরা যাকে বেশি প্রশ্রয় দেব বা যাকে বেশি খাবার দেব, সেই জিতবে। আর মনকে শান্ত রাখলেই সাদা নেকড়েকে জেতানো সম্ভব। বুঝতে পেরেছি। শীতকালে যে ঠান্ডা লাগবে এটা আগে থেকেই মেনে নেওয়া। এতে করে ঠান্ডা লাগলে কেউ আকাশ থেকে পড়ে না, বরং একটা সোয়েটার গায়ে জড়িয়ে নিজের কাজে বেরিয়ে পড়ে। নিখুঁত একটা উদাহরণ। কিন্তু এই যে আপনি বললেন কাজে বেরিয়ে পড়ার কথা, এর ক্ষেত্রেও তো একটা বড় বাধা আছে। হ্যাঁ, আর সেটাই হলো আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোকাস পয়েন্ট। নিজের দায়িত্ব পালন এবং অলসতার বিনাশ। রাইট।
ওই যে শুরুতে বলা হলো ঈশ্বরও অলস ব্যক্তিকে ভয় পান, সোর্সগুলো এই অলসতা নিয়ে খুব কড়া সতর্কবার্তা দিয়েছে। মানে একজন অলস ব্যক্তি জীবনে তো নতুন কিছু অর্জন করতেই পারে না, বরং তার কাছে যা আছে তাও সে হারাতে থাকে। একদমই তাই। কিন্তু আজকের এই বার্নআউট বা চরম মানসিক ক্লান্তির যুগে মানে অনেকেই তো বলতেই পারেন যে সারাক্ষণ গাধার মতো খাটার চেয়ে মাঝে মাঝে অলস হয়ে বসে থাকাটাও তো এক ধরনের সেলফ কেয়ার। এখানে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে। অলসতা আর বিশ্রামের মধ্যে পার্থক্য টানা হয়েছে সোর্সগুলোতে। আচ্ছা, সেটা কি রকম? বিশ্রাম হল রিচার্জ করার একটা প্রসেস। এটা আপনাকে পরবর্তী কাজের জন্য প্রস্তুত করে। কিন্তু সোর্সগুলোতে যে অলসতার কথা বলা হয়েছে সেটা হলো এক ধরনের জড়তা বা মানসিক পক্ষাঘাত। মানে একদম স্থবির হয়ে যাওয়া। হ্যাঁ, একে তমোগুণ বলা হয়। এটা মানুষকে কোনো কাজ শুরু করতেই দেয় না। আর এই জড়তা কাটানোর উপায় হিসেবে বলা হয়েছে কর্মযোগের কথা। কর্মযোগ মানে যে কোনো কাজ করাই শ্রেয়। ঠিক, অলস বসে থাকার চেয়ে যে কোনো অর্থপূর্ণ কাজ করাই ভালো। আচ্ছা, ধরে নিচ্ছি কেউ অলসতা ঝেড়ে ফেলে, কাজে নামতে চাইল, কিন্তু সে কি কাজ করবে? এটাই তো আসল প্রশ্ন। আজকাল তো সবাই ট্রেন্ডের পেছনে ছুটছে। ধরুন কেউ একজন এআই স্টার্টআপ খুলে সফল হলো, তো দেখা যায় সবাই মিলে ওটার পেছনেই ছুটতে শুরু করেছে। এই ভিড়ের মাঝে সঠিক কাজটা কিভাবে বেছে নেওয়া যায়? এখানেই সোর্সগুলোতে স্বধর্মের ধারণাটি খুব বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করা হয়েছে। স্বধর্ম মানে নিজের ধর্ম বা নিজের কাজ, তো আসে না। রাইট? স্বধর্ম মানে হল নিজের স্বভাব, নিজের দক্ষতা আর নিজের প্রতিভা অনুযায়ী সঠিক কাজটা করা। ভিড়ের সাথে চললে তো ভিড়েই হারিয়ে যেতে হয়। একদম খাঁটি কথা। কিন্তু নিজের শক্তির জায়গাটা চিনে কাজ করলে বাইরের পৃথিবী যাই বলুক না কেন, নিজের কাজে একটা স্বতঃস্ফূর্ত ফ্লো স্টেট তৈরি হয়। এখানেই বিষয়টা সবচেয়ে চিত্তাকর্ষক হয়ে ওঠে। মানে শুধু নিজের কাজটা খুঁজে পেলেই তো হবে না, সোর্সগুলোতে কাজের ফলাফলের যে মোহ সেটা ত্যাগ করার কথা বলা হয়েছে। হ্যাঁ, এটা একটা বড় চ্যালেঞ্জ। আমি এটাকে সবসময় একজন দৌড়বিদের সাথে তুলনা করতে পছন্দ করি। মানে ধরুন একজন অ্যাথলিট যখন ট্র্যাকে দৌড়ান, তখন তার লক্ষ্য তো থাকে রেস জেতা। অবশ্যই। কিন্তু দৌড়ানোর সময় তিনি যদি বারবার ঘাড় ঘুরিয়ে স্কোরবোর্ডের দিকে তাকান বা অন্যরা কোথায় আছে তা দেখার চেষ্টা করেন, তাহলে কিন্তু তার গতি কমে যাবে। এবং তিনি হোঁচট খেতে পারেন। চমৎকার একটা রূপক দিয়েছেন। স্কোরবোর্ডের চিন্তা ভুলে শুধু ট্র্যাকে মন দিলেই সাফল্য নিজে থেকে ধরা দেবে। কিন্তু মানে কর্পোরেট দুনিয়ায় এটা কিভাবে কাজ করবে? অফিসে তো সারাক্ষণ কেপিআই, টার্গেট আর প্রমোশনের হিসাব কষা হয়। হ্যাঁ, এটা তো আছেই। একজন মানুষ যদি তার ফলাফলের দিকে নাই তাকায়, তাহলে তো সেই প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। এই পরিবেশে ফলাফলের মোহ ত্যাগ করাটা কি আসলেই বাস্তবসম্মত? এখানেই মনস্তত্ত্বের একটা গভীর খেলা রয়েছে। ফলাফলের মোহ ত্যাগ করা মানে কিন্তু এই নয় যে কোনো লক্ষ্য বা টার্গেট থাকবে না। আচ্ছা, টার্গেট থাকবে তাহলে। টার্গেট অবশ্যই থাকবে, কিন্তু কাজ করার ঠিক সেই মুহূর্তটিতে আপনার ব্রেন যদি সারাক্ষণ ভবিষ্যতের ফলাফল নিয়ে দুশ্চিন্তা করে, তবে আপনার পারফরমেন্স খারাপ হতে বাধ্য। কারণ ফোকাসটা নষ্ট হয়ে যাচ্ছে। একদম, কারণ ব্রেনের কগনিটিভ লোড তখন দুই ভাগে ভাগ হয়ে যায়। অর্ধেক থাকে কাজে আর অর্ধেক থাকে দুশ্চিন্তায়। রাইট, রাইট। যখন কেউ ফলাফলের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে শুধু বর্তমানের কাজটিতে শতভাগ ফোকাস দেয়, তখনই তার পারফরমেন্স সবচেয়ে ভালো হয়। আর পারফরমেন্স ভালো হলে প্রমোশন তো এমনিতেই আসবে। অসাধারণ একটা ব্যাখ্যা। মানে ফলাফল নিয়ে দুশ্চিন্তা করাটা আসলে আমাদের কাজের দক্ষতাই কমিয়ে দেয়। একদম তাই। হুম। এখন এই যে ট্র্যাকে দৌড়ানোর কথা বললাম, সেই দৌড়টা সঠিকভাবে পরিচালনা করার জন্য তো একটা সিস্টেম দরকার, তাই না? শুধু মোটিভেশন দিয়ে তো আর বেশি দূর যাওয়া যায় না। ঠিক বলেছেন। আর এই জন্যই আমাদের সোর্সগুলোর অন্যতম স্বামী গৌরাঙ্গ দাসের বিশ্লেষণ থেকে আমরা একটা ব্যবহারিক ফ্রেমওয়ার্ক পাই। আচ্ছা। তিনি একে বলেছেন সাফল্যের 5টি ভি এর রোডম্যাপ। এটা মূলত মনকে নিয়ন্ত্রণ করে কাজ করার একটা ইকোসিস্টেম। দারুণ। রোডম্যাপগুলো ধাপে ধাপে বোঝা যাক, কারণ যে কোনো ফ্রেমওয়ার্কের শুরুটা হওয়া চাই খুব শক্ত। একদম। এই ফ্রেমওয়ার্কের প্রথম ধাপটি হল বিনয় বা বিনয়। বিনয় মানে নম্রতা। সাধারণত আমরা সেকারে বুঝি, কিন্তু এখানে এর অর্থ আরও গভীর। এর আসল অর্থ হল নিজের সীমাবদ্ধতা স্বীকার করে নেওয়া। মানে সবকিছু আমার হাতে নেই এটা মেনে নেওয়া। হ্যাঁ, এই চরম সত্যটা মেনে নেওয়া যে মহাবিশ্বের সবকিছু আমার নিয়ন্ত্রণে নেই। আমি কেবল একজন পারফর্মার, পুরো নাটকের ডিরেক্টর আমি নই। এটা মেনে নেওয়াটা তো মানুষের ইগোর জন্য খুব কঠিন।
আমরা তো সবসময় বিশ্বাস করতে চাই যে আমরাই আমাদের ভাগ্যের নিয়ন্ত্রক। কঠিন হলেও এটাই রিয়ালিটি। আবহাওয়া, ইকোনমি, অন্য মানুষের আচরণ এগুলো তো কারো নিয়ন্ত্রণে থাকে না। এই বিনয় যখন আসে তখন ইগোর ভার কমে যায়। রাইট। আর তারপর? এই প্রথম ধাপ থেকেই স্বাভাবিকভাবে আসে দ্বিতীয় ধাপ, যাকে বলা হচ্ছে বৈরাগ্য বা বৈরাগ্য। বৈরাগ্য। এই শব্দটা শুনলেই তো মনে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে পাহাড়ে চলে যাওয়ার কথা বলা হচ্ছে। না, মানে সোর্সগুলোতে গৌরাঙ্গ দাস ঠিক এই ভুল ধারণাটাই ভেঙে দিয়েছেন। আচ্ছা। বৈরাগ্য মানে কোনো সম্পদ বা সম্পর্ক ত্যাগ করা নয়, বরং এটা হলো নিজের পুরনো চিন্তাভাবনা, ভুল মানসিকতা বা ক্ষতিকর অভ্যাসগুলো থেকে নিজেকে ডিট্যাচ করতে পারা। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, একটা বড় কোম্পানির পুরনো কোনো বিজনেস মডেল আর কাজ করছে না, কিন্তু সিইও সেই পুরনো মডেলেই আটকে আছেন। আবেগের কারণে। হ্যাঁ, সেখানে বৈরাগ্য মানে হলো নিজের সেই পুরনো আইডিয়া থেকে বেরিয়ে এসে নতুন বাস্তবতাকে মেনে নেওয়া। দারুণ বলেছেন। মানে নিজের পুরনো ভার্সনকে বা কাজ না করা স্ট্র্যাটেজিকে নির্দয়ভাবে ত্যাগ করতে পারাই হলো আধুনিক বৈরাগ্য। একদম পারফেক্ট উদাহরণ। নোকিয়া বা ব্লকবাস্টারের মতো কোম্পানিগুলো এই বৈরাগ্য দেখাতে পারেনি বলেই হয়তো তারা হারিয়ে গেছে। রাইট। তো বিনয় গেল, বৈরাগ্য গেল। তৃতীয় ধাপটা কি? তৃতীয় ধাপ হল বিবেক বা বিবেক। কেউ যখন নিজের সীমাবদ্ধতা বুঝল এবং ভুল ধারণা থেকে বেরিয়ে এলো, তখন তার সামনে অনেকগুলো পথ খুলে যায়। আচ্ছা। সেই পথগুলোর মধ্যে সঠিকটা বেছে নেওয়ার ক্ষমতাই হল বিবেক। এটা অনেকটা স্টিফেন কোভের সার্কেল অফ কন্ট্রোলের ধারণার মতো। কোনটি আমার নিয়ন্ত্রণে আছে আর কোনটি নেই সেটা পার্থক্য করতে পারা। মানে অন্য মানুষ কি ভাবছে সেটা আমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমি কি করছি সেটা আমার নিয়ন্ত্রণে। একদম। আর এই ফোকাস থেকে আসে চতুর্থ ধাপ, বিশ্বাস বা বিশ্বাস। বিশ্বাস মানে শুধু মোটিভেশনাল আত্মবিশ্বাস? না, এর সাথে মানুষের শরীরবৃত্তীয় অবস্থার একটা সম্পর্ক আছে। যখন মন শান্ত থাকে, শ্বাস-প্রশ্বাস শান্ত থাকে, তখন বিভ্রান্তির মাঝেও যে স্থির আত্মবিশ্বাস তৈরি হয়, সেটাই প্রকৃত বিশ্বাস। শান্ত মনের স্থিরতা। আর এই 4টি ধাপ পার হলেই আসে পঞ্চম ধাপ। হ্যাঁ, চূড়ান্ত ধাপ হল বিজয় বা বিজয়, মানে কাঙ্ক্ষিত সাফল্য। যদি আমরা এটাকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে আমরা সবাই আসলে মাঝের ধাপগুলো বাদ দিয়ে সরাসরি বিজয়ের পেছনে ছুটছি। ঠিক ধরেছেন। আর এটাই আধুনিক মানুষের সবচেয়ে বড় ভুল। বিনয়, বৈরাগ্য, বিবেক আর বিশ্বাসের ভিত তৈরি না করেই সবাই চূড়ায় উঠতে চায়। মানে ফাউন্ডেশন ছাড়া ছাদ ঢালাই করার চেষ্টা। একদম। সে কারণেই মানুষ এত হতাশ হয়। প্রথম 4টা ধাপ ঠিকমতো প্র্যাকটিস করলে বিজয় একসময় বাই প্রোডাক্ট হিসেবেই ধরা দেয়। কি অসাধারণ একটা লজিক্যাল ফ্লো। কিন্তু ধরুন, এই ফ্রেমওয়ার্ক পাওয়ার পরও তো বাস্তবের রাস্তায় চলার সময় অনেক বাধা আসে। হ্যাঁ, তা তো বটেই। আমাদের ভেতরে তীব্র আবেগ বা প্রলোভন, এগুলো কিভাবে সামলাতে হবে? মনে অস্থিরতা থাকলে তো ট্র্যাকে থাকাই মুশকিল। এটা খুবই বাস্তব একটা সমস্যা। সোর্সে এটাকে বেগ সহিষ্ণুতা বলা হয়েছে। বেগ মানে হলো আমাদের ভেতরের তীব্র তাগিদ বা আর্জ। যেমন? সোর্সে বলা হয়েছে নরকের 3টি দরজা হল কাম মানে তীব্র ডিজায়ার, ক্রোধ বা রাগ এবং লোভ। আধুনিক যুগে এগুলোকে আমরা খুব সহজেই মেলাতে পারি। যেমন সোশ্যাল মিডিয়ার ডোপামিনের আসক্তি, জ্যামে বসে হুট করে রেগে যাওয়া। হ্যাঁ, আর শর্টকাটে বড়লোক হওয়ার টক্সিক হাসেল কালচার। এটাকে যদি কম্পিউটারের সাথে তুলনা করেন, এগুলো হলো ক্ষতিকর ব্যাকগ্রাউন্ড অ্যাপ। মানে যেগুলো সারাক্ষণ র্যাম খরচ করতে থাকে। একদম। ফলে যে কাজটা আসলেই জরুরি সেটার জন্য ব্রেনের কাছে আর এনার্জি থাকে না। এই নেতিবাচক অ্যাপগুলোকে ফোর্স ক্লোজ করতে পারাটাই হলো বেগ সহিষ্ণুতা। দারুণ বলেছেন। আর বাইরের পরিবেশের কারণেও তো ফোকাস নষ্ট হয়। ধরুন, কলিগের প্রমোশন হলো, নিজের হলো না, তখন তো মনে ঈর্ষা তৈরি হয়। ঠিক এই জায়গাটাতেই সোর্সগুলো আরেকটা কনসেপ্ট দিয়েছে, পরোৎকর্ষ সহিষ্ণুতা। এর মানে হলো অন্যের সাফল্য দেখে ঈর্ষান্বিত না হয়ে তা সহ্য করতে শেখা। মানে সোশ্যাল মিডিয়ায় অন্যের হাইলাইট রিলের সাথে নিজের তুলনা না করা। হ্যাঁ, এই অসুস্থ তুলনা বন্ধ করলেই মনের শান্তি বজায় থাকে। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়ায়? আমরা মন শান্ত করলাম, অলসতা দূর করলাম, নিজের ট্র্যাক ঠিক করলাম, এরপর কি শুধু গাধার মতো অমানবিক পরিশ্রম করে যেতে হবে? সোর্স থেকে এর দুর্দান্ত একটা সমাধান দেওয়া হয়েছে। বলা হয়েছে যোগ্য কর্মসু কৌশলম। এর মানে কি? এর মানে হল প্রতিটি কাজ বুদ্ধিমত্তার সাথে এবং সঠিক উপায়ে সম্পন্ন করাই হল যোগ।
শুধু গাধার মতো খাটুনি দিয়ে সাফল্য আসে না। মানে ভোঁতা কুঠার দিয়ে সারা দিন গাছ কাটার মতো। একদম। ঘাম ঝরবে কিন্তু গাছ কাটা হবে না। তাকে থামতে হবে, কুঠারে শান দিতে হবে। মানে স্মার্ট ওয়ার্ক আর হার্ড ওয়ার্কের একটা পারফেক্ট ব্যালেন্স। তো আমরা আমাদের এই নিবিড় আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছে। হ্যাঁ, সময় খুব দ্রুত কেটে গেল। আজকের এই পুরো বিষয়গুলো যদি এক সুতোয় গাঁথে তাহলে দেখা যায় সোর্সগুলো ব্যক্তিগত সাফল্যের একটা সলিড আর্কিটেকচার দাঁড় করাচ্ছে। হ্যাঁ, যার মূল কথাগুলো খুব সাধারণ মনে হলেও মনস্তাত্ত্বিকভাবে অত্যন্ত শক্তিশালী। প্রথমে অলসতাকে সমূলে উৎপাটন করা, তারপর ফলাফলের মোহ ছেড়ে নিজের স্বধর্ম পালন করা, আর গৌরাঙ্গ দাসের সেই 5টি ভি ফ্রেমওয়ার্ক বিনয়, বৈরাগ্য, বিবেক এবং বিশ্বাসের ভিত মজবুত করা, যাতে বিজয় একটা স্বাভাবিক পরিণতি হিসেবে আসে। আর পাশাপাশি ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো বন্ধ করে বুদ্ধিমত্তার সাথে কাজ করা। যারা শুনছেন তাদের বাস্তব জীবনের সাথেই কথাগুলো সরাসরি যুক্ত। প্রতিদিন সকালে উঠে দ্বিধা বা অলসতার সাথে যে যুদ্ধ, তা কোনো ঐতিহাসিক যুদ্ধের চেয়ে কম নয়। একদমই তাই। আর এই জ্ঞানগুলো সেই যুদ্ধে জয় হওয়ার এক একটি মনস্তাত্ত্বিক অস্ত্র। এটি কিন্তু একটি অত্যন্ত গভীর প্রশ্ন তুলে ধরে। কিরকম? আমরা তো ভাবি সাফল্য মানে আমরা বস্তুগতভাবে কি পাচ্ছি, স্ট্যাটাস, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি। হ্যাঁ, আমরা তো এভাবেই বড় হয়েছি। কিন্তু সোর্সগুলো নির্যাস থেকে ভাবলে হয়তো চূড়ান্ত সাফল্য সেটা নয় যা আমরা অর্জন করি, বরং এই যাত্রায় আমরা মানুষ হিসেবে কি হয়ে উঠি, আমাদের মানসিকতার কতটা উত্তরণ ঘটে, সেটাই আসল সাফল্য। অসাধারণ একটা পয়েন্ট। মানে গন্তব্যের চেয়ে যাত্রাটাই আমাদের বেশি রূপান্তরিত করে। একদম। সম্পদ হারাতে পারে, কিন্তু এই প্রক্রিয়ায় যে চারিত্রিক দৃঢ়তা তৈরি হয় তা কেউ কেড়ে নিতে পারে না। তাই আগামীকালে নতুন কাজ শুরু করার আগে যে কেউ নিজেকে এই প্রশ্নটি করতে পারেন, আমি কি শুধু কিছু পাওয়ার জন্য দৌড়াচ্ছি, নাকি এই দৌড়টা আমাকে একজন উন্নততর মানুষ হিসেবে গড়ে তুলছে? দৃষ্টিভঙ্গিটা বদলে গেলে প্রতিদিনের লড়াইটা আর ক্লান্তিকর মনে হবে না। একদম ঠিক। আজ এ পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে।